আচ্ছা, আগের ভিডিওতে আমরা এই কবিতার সকল বিষয়বস্তু এবং কবির মনোভাব সম্পর্কে আমরা বিস্তারিত বললাম। এবার হচ্ছে আমাদের কিছু এসএকিউ, এমসিকিউ এবং এলএকিউ টাইপ কোশ্চেন যেটা পরীক্ষায় আসতে পারে। কামরাঙা লাল মেঘকে কবি কার সাথে তুলনা করেছেন? লাল মেঘকে তিনি মৃত মনিয়ার সাথে তুলনা করেছেন। আকাশে সাতটি তারা কবিতা কোন কাব্যগ্রন্থের অংশ? রূপসী বাংলা কাব্যগ্রন্থের অংশ। জানি নেই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসী, কার দেহ থেকে ঝরে? চুলের বিন্যাসে। আমরা পড়েছিলাম যে কেশবতী কন্যা চুলের সৌন্দর্য কবিকে মোহিত করে। 4 নম্বর কোশ্চেন, আকাশে সাতটি তারা কবির বঙ্গের কিশোরের পায়ে ডলে যাওয়া কি? মুঠা ঘাস, মানে ছোট ছোট ঘাস। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে, গঙ্গা সাগরের ঢেউয়ে যেন ডুবে গেছে। আকাশে সাতটি তারা কবিতায় পংক্তির সংখ্যা 14, মানে লাইনের সংখ্যা হচ্ছে 14টি। তারায় তারায় স্বপ্ন কখন এঁকে যায়? সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে যায়। তারপরে প্রশ্ন, আমি এই ঘাসে বসে থাকি কখন? যখন কপি সাতটি তারা ফুটে উঠেছে তখনই কবি ঘাসের মধ্যে বসে আছে, অর্থাৎ রাত্রের বেলা। কবি সন্ধ্যাকে কিসের সঙ্গে তুলনা করেছে? কেশবতী কন্যার সাথে তুলনা করেছে। অজস্র চুলে চুমা যেখানে ঝরে পড়েছে, কোথায় ঝরে পড়েছে? হিজলের কাঁঠালের জামে। নেক্সট, মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরে ডুবে গেছে, মেঘের রং কি? মেঘের রং কামরাঙার মতো লাল। তারপর বাংলা সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? স্নিগ্ধ রূপ বোঝানোর জন্য কবি বাংলা সন্ধ্যাকে শান্ত অনুগত বলেছেন। আকাশে সাতটি তারা কবিতায় কোন কোন গাছে উল্লেখ আছে? কাঁঠাল, হিজল, জাম প্রভৃতি গাছে উল্লেখ আছে। বাংলায় নীল সন্ধ্যা কেমন ভাবে কবি আছে? বাংলার নীল সন্ধ্যা কল্পনায় কেশবতী কন্যার মতো, অর্থাৎ যেন বাংলার রাত্রিটা যেন কালো ঘন মেঘ, যেন যেরকম কেশবতী কন্যার চুল কালো, ঠিক সেরকম ভাবে যেন ঘনিয়ে আসে। এগুলো হচ্ছে আমাদের এসিকিউ টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ। আমি এই ঘাসেই বসে থাকি কোন সময় কবি ঘাসে বসে থাকেন? এই প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়েছে। আকাশে যখন সপ্তর্ষি মণ্ডল ফুটে ওঠে তখন কবি ঘাসের মধ্যে বসে থাকেন। সপ্তর্ষি মণ্ডল কখন ফোটে? রাত্রেবেলায়। তিনি সন্ধ্যা নেমে আসাকে অনুভব করেছেন, নীল সন্ধ্যায় আবেশ তার মনকে স্পর্শ করে, তার মনে হয় কোনো এক কিশোরী কন্যা কিশোরাজি বিস্তার করে পৃথিবীর বুকে সন্ধ্যায় অন্ধকারকে নামিয়ে এনেছেন, তার এই চুলের স্পর্শ যেন কবিকে অনুভূত করে। কবি কোন পথে কন্যারে দেখেনি কো? উদ্ধৃতি, কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোন পথে তাকে দেখেনি কেন? উদ্ধৃতি, কেশবতী কন্যাকে বলা হয়েছে। সন্ধ্যার অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলায় প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে এসেছে হিজল, কাঁঠাল, জামের ওপর। কবি কল্পনায় ধরা পড়েছে আকাশের এক রূপসী কেশবতী কন্যা, অর্থাৎ গ্রাম বাংলার সন্ধেবেলা। সেই রমণীর আলোকিত কেশ যেন স্পর্শ করে গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন, এই কন্যাই কবির কল্পনায়। তাই বাস্তব পৃথিবীর এই কন্যাকে কোনো দিন যেন দেখতে পান না, শুধুমাত্র কবির কল্পনাতেই এই কন্যা মূর্তি হয়ে আছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সন্ধ্যাকে নীল বলা হয়েছে কেন? যুক্তি কোথায়? আকাশে সাতটি তারা কবিতায় কবি বলেছেন রক্তিম সূর্য অস্ত গেছে। রক্তিম সূর্য মানে হচ্ছে লাল রঙের সূর্য, অর্থাৎ সূর্য যখন ওঠে তখন লাল রং, আর সূর্য যখন ডোবে তখনও লাল রং। তারপরে নেমে আসে কালো অন্ধকার। আকাশে রক্তাভ আভা মিলিয়ে গিয়ে আকাশ এখন নীল। এখন দিন ও রাত্রির সন্ধিক্ষণ। দিন ও রাত্রি সন্ধিক্ষণ মানে দিন শেষ, রাত্রি শুরু। অর্থাৎ রাত্রি পুরোপুরিও শুরু হয়নি, দিন পুরোপুরিও শেষ হয়নি, অর্থাৎ সন্ধ্যাকাল। সূর্যের রক্তিম ছটাও যেন নেই, মানে সূর্য পুরোপুরি অস্তমিত হয়েছে। তেমনি রাত্রি গাঢ় অন্ধকার এখনো নেমে আসেনি, আকাশে সপ্তর্ষি মণ্ডল এখনো জ্বলজ্বল করছে। আকাশ যেন মেঘমুক্ত ঝকঝকে নীল, তাই কবি সন্ধ্যাকে নীল বলেছেন। আমি এই ঘাসেই বসে থাকি, আমি কে? তিনি এই ঘাসেই বসে থাকেন কেন? আমি বলতে এখানে জীবনানন্দ দাশকে বোঝানো হয়েছে। কবি প্রকৃতি প্রেমিক, গ্রাম গ্রাম বাংলার রূপের সঙ্গে তিনি মনোনিবেশ করে যোগাযোগ করে উঠেছেন।
গ্রাম বাংলায় যেন তারই সন্ধ্যা নেমে এসেছে, তিনি ঘাসের ওপর বসে পৃথিবীর বুকে এই সন্ধ্যা নেমে আসাকে ঘটনাকে অনুভব করেছেন। তারপরে প্রশ্ন, কামরাঙা লাল মেঘ বলতে কবি কি বুঝিয়েছেন? কামরাঙা লাল মেঘ অর্থাৎ কামরাঙা হচ্ছে একরকম ফল, কাঁচা অবস্থায় ফলটির রং সবুজ হলো, পরে পেকে গেলে এটি সিঁদুরের মতো লাল হয়ে যায়। সূর্য যখন অস্তমিত হয়েছে তখন লাল মেঘ আকাশের আবছায়া আকাশের রক্তিম বর্ণ ধরা পড়েছে, যা কবিকে লাল কামরাঙার সাথে তুলনা করেছে। আশা করি এতটা বোঝা গেছে। আচ্ছা, এবার রচনা ধর্মিক প্রশ্ন, এলএকিউ। আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে আমি টের পাই। আকাশে সাতটি তারা ফুটে উঠলে কবি কি কি টের পান? কবি প্রকৃতি প্রেমী, অর্থাৎ যিনি প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির সঙ্গে তার মনে নিবিড় যোগ আছে। সূর্য অস্ত যাওয়ার পরে যখন গ্রাম বাংলার বুকে সন্ধ্যা নেমে আসে, আকাশে সাতটি তারা ফুটে ওঠে, তা কবির মনকে ছুঁয়ে যায়। প্রকৃতির সেই রূপ, প্রকৃতির সেই গন্ধ কবির খুবই পরিচিত। কবি যদি দূরেও থাকেন তবুও তিনি মনশ্চক্ষে অর্থাৎ মানব চক্ষে বা মানব চোখের দ্বারা সেই রূপকে পরিলক্ষিত করতে পারেন। গ্রামের বাংলার বুকে সন্ধে ধীরে ধীরে নেমে আসার চিত্র কবি বহুবার দেখেছেন। তার মনে গভীর, তার অনুভূতির সঙ্গে গ্রাম বাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলার ধানের গন্ধ, কলমি শাকের গন্ধ, পুকুরের জলের গন্ধ, হাঁসের পালকের গন্ধ প্রভৃতি বিভিন্ন গন্ধ কবির ঘ্রাণকে আরো প্রকৃতির কাছে ছুটে যাওয়ার জন্য বারবার আকুতি মিনতি করেছে। এই সব কিছুই বাংলার রূপ, এই সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলা গ্রাম। কবি যেখানেই থাকুক না কেন, আকাশে সাতটি তারা উঠলে কবি আবার সেই গ্রামের গ্রাম রূপ অনুভব করতে পারেন এবং টের পান। আমি সেই ঘাসেই বসে থাকি, কে কখন ঘাসে বসে থাকেন? এই ঘাস বলতে কবি কোন বিশেষ অভিব্যক্তি প্রকাশ করেছেন? আমি বলতে কবি জীবনানন্দ দাশের কথাই বুঝিয়েছেন। পৃথিবীর বুকে যখন সন্ধ্যা নেমে আসে তখন কবি ঘাসের ওপর বসে থাকেন। ঘাসের মাটির বুকে জন্ম নেয়, মাটির সঙ্গে তার সম্পর্ক গভীর। ঘাসের ওপর বসে থাকার অর্থ পৃথিবীর সঙ্গে নৈতিক স্থাপন, অর্থাৎ মাটির মানুষ। ঘাসের ওপরে বসে থাকার অর্থ পৃথিবীকে ছুঁয়ে থাকা, প্রকৃতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়া। কবি গ্রাম বাংলাকে ভালোবাসেন। গ্রাম বাংলার একটা অঙ্গ হলো এই সবুজ ঘাস। এই ঘাসের মধ্যেই কবি প্রকৃতির সন্ধ্যা রূপে অবগ্রহণ করেছেন, অর্থাৎ তিনি সন্ধ্যাকে যেন ডেকেছেন। এখানে বসেই তিনি অনুভব করেন কেশবতী কন্যা, অর্থাৎ গ্রামের সন্ধ্যাবেলা রূপে সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে এসেছে। কেশবতী কন্যা কেন আবারও বলছি, কেশবতী কন্যা অর্থাৎ কালো চুল, যেরকম একটি কেশবতী কন্যা থাকে সেরকমই হচ্ছে গ্রাম বাংলার সন্ধ্যাটাও যেন কালো কুচকুচে, যেন প্রকৃতি আর কিচ্ছু দেখতে ইচ্ছে না, সবকিছু ঢাকা পড়ে গেছে। প্রকৃতির বিভিন্ন রূপ এবং বিভিন্ন গ্রাম কবির মনকে ছুঁয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মৃত মনিয়ার মতো কার সঙ্গে মৃত মনিয়ার সাথে তুলনা করেছেন? তুলনাটি যথার্থ বিচার করো। সন্ধ্যা নেমে এসেছে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত গেছে, সূর্যের লাল আভা আকাশকে রক্তাক্ত করেছে। এই রক্তাক্ত আকাশকে কবি মৃত মনিয়ার সঙ্গে তুলনা করেছেন। কবিতায় মুনিয়ার অর্থ হচ্ছে মুনিয়া পাখি, যা প্রকৃতির পক্ষে এই মুনিয়া শব্দটি অর্থ ব্যবহার করেনি। আসলে মুনিয়া শব্দের অর্থ হচ্ছে গ্রিক বা ল্যাটিন একটি শব্দ, গ্রিক মেনস শব্দ, যার নিঃসঙ্গ বালক, বা ল্যাটিন মনিকা, যার অর্থ হচ্ছে শিশু কন্যা, অর্থাৎ শিশু কন্যা বা কেশবতী কন্যা, যেটি আমরা পরে জানতে পারবো। এমনকি পর্তুগিজ ভাষায় মিনস বা মনিকার পরিবর্তে মেনিনিয়া তে পরিণত হয়েছে। অনুমান করা হয় আরবি ভাষা মেনিনিয়ার সাথে মুনিয়া শব্দটির উৎপত্তি হয়েছে এবং আরবি ভাষার প্রভাবে বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ আধুনিক বাংলাদেশের বিভিন্ন গ্রাম, চট্টগ্রামে বাংলা ভাষায় এই শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে। এই মুনিয়া শব্দের অর্থ পাখি নয়, কন্যা সন্তান। জীবনানন্দ দাশ দিনলিপি থেকে জানা যায় মুনিয়া আসলে শৈলীপুরের একটি পাদ্রী বা একজন হিন্দু রমণীর কন্যা।
কবির স্মৃতিতে ছিল বাংলার প্রাচীন গঙ্গাসাগরের সন্তান বিসর্জনের প্রথার কথা। অর্থাৎ তখনকার দিনে যদি কন্যা সন্তান হতো তাহলে মানুষেরা সেই কন্যা সন্তানকে জলে ভাসিয়ে দিত। সেই কথা ভেবেই কবি তার কবিতাতে কেশবতী কন্যাকে তুলে ধরেছেন, যে কন্যা আমাদের মায়ের সমান, কন্যা আমাদের বোনের সমান। সেই কন্যা সন্তানকে মনিয়া যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, অর্থাৎ তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। কন্যা সন্তান হলেই মানুষ ভাসিয়ে দিত, ধিক্কার জানাতো মানুষ। বাংলা সেই মানুষদেরকে আমরাও ধিক্কার জানাই। আর লাল রং যেন কবির মৃত্যুকে ইঙ্গিত করেছে, অর্থাৎ আমাদের রক্তের রং লাল, মানুষের যদি শরীর মারা যায় অর্থাৎ বা কেটে যায় তাহলে লাল রং, লাল রক্ত বেরিয়ে, তার জন্য হচ্ছে কবি তো মৃত্যুবরণ করেছে, অর্থাৎ লাল রক্ত বেরিয়ে পড়েছে। মনিয়ার মতো কন্যারাও যেভাবে গঙ্গাসাগরের অতলে ডুবে যায় নিঃশব্দে, তেমনি হলুদের আভা মেঘ দিগন্তের ওপারে ঢেউয়ের গভীর যেন ডুবে গেছে। লাস্ট কোশ্চেন, এরই মাঝে বাংলার প্রাণ, কার মাঝে বাংলার প্রাণ কবি উপলব্ধি করেছেন? প্রকৃতি প্রেমিক জীবনানন্দ দাশ তার সাতটি তারা কবিতায় বাংলা সন্ধ্যাকালীন দুঃখে ফুটিয়ে তুলেছেন। এই উত্তরটা আমরা আগেও এসএকিউ বা এমসিকিউ তে আলোচনা করেছি, বা আমি যখন গল্পটা ছড়াটা পড়িয়েছিলাম তখন আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। সবুজ ঘাসে বসে তো কবি নীল সন্ধ্যা অপরূপ দৃশ্য উপভোগ করেছেন। সন্ধ্যার আকাশে সাতটি তারা ফুটে ওঠে, সূর্যের অস্ত যাওয়ার সময় লাল বর্ণের আকাশে রং তাকে গঙ্গাসাগরের জলে অতলে ডুবিয়ে যাওয়ার বিসর্জিত কন্যাকে মনে করে। ধীরে ধীরে সন্ধ্যা সম্পূর্ণভাবে নেমে আসে, কোনো চরিত্র চঞ্চলতা, সন্ধ্যা যেন প্রকৃতিকে শান্ত অনুগত। সন্ধ্যার রংকে কবির নীল বলে মনে নয়, কবির কল্পনায় সেই যেন কেশবতী কন্যা, অর্থাৎ এই কল্পিত কন্যার চুলের স্পর্শ যেন কবির চোখে মুখে এবং সর্বশরীরে। বাংলার পরিচিত গাছ হিজল, কাঁঠাল, জাম গাছেরাও কবির এই কন্যার স্পর্শ থেকে বঞ্চিত হয় না। আচ্ছা, তো আমরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের এই কবিতা থেকে আসন্ন সকল শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন যা যা ছিল আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।